আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। দায়িত্ব গ্রহণের পর নতুন সরকারের প্রথম কর্মদিবস আজ। দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে সকাল 10টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে নতুন প্রধানমন্ত্রীর। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বিকেল 3টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে নতুন প্রধানমন্ত্রীর। বিকেল 4টায় অংশ নেবেন সচিবদের সঙ্গে মতবিনিময় সভায়। এ বিষয়ে জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, নতুন প্রধানমন্ত্রীর আগমন ও শ্রদ্ধা জানানোর বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে জানাবেন। বেলা 11টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন, সেই মোতাবেকই শিডিউলটি করা রয়েছে এবং সেই জন্য তিনি তার যে গুলশানের বাসভবন রয়েছে সেখান থেকে 10টায় বের হওয়ার কথা। হয়তো এরই মধ্যে বের হওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে। আমরা দেখেছি এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিশ্চিতভাবে নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীর প্রোটোকল অনুযায়ী যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে সেটি আছে। আমরা এরই মাঝে দেখেছি যে অনেক মন্ত্রী পরিষদের সদস্যরা এসে পৌঁছেছেন। সর্বপ্রথম আমরা দেখেছি টেকনিক্যাল কোটায় যিনি ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তিনি আমিনুল হক, তিনি এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা আরও বেশ কয়েকজন মন্ত্রী পরিষদের সদস্যকেও দেখতে পাচ্ছি। এখন তাদের গাড়িবহরগুলো স্মৃতিসৌধের যেই অভ্যন্তরীণ এলাকা সেখানে প্রবেশ করছে এবং তারা সেখানে নেমে গাড়িগুলো চলে যাচ্ছে, এমন অবস্থা দেখছি আমরা। এখন পর্যন্ত একেবারে যে বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয় সেখানে এখন পর্যন্ত পৌঁছতে পারেনি, নিরাপত্তার কারণে এখন আমাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, হয়তো কিছুক্ষণের মধ্যে সেখানে দেওয়া হবে। আমরা যেটা দেখেছি সেখানেও যেই প্রস্তুতি যেগুলো নিয়ে রাখার কথা সেই প্রস্তুতিগুলো এরই মধ্যে তারা সম্পন্ন করছেন। যারা তিন বাহিনী যে চৌকস যারা সদস্য রয়েছেন, যারা শ্রদ্ধা নিবেদনের সময় সেখানে থাকবেন, তারা সেখানে তাদের যেই অনুশীলনের কাজ সেই অনুশীলনের কাজগুলো এখন করছেন। আমরা একটু বলে রাখি যে গতকালকে আজকের এই যে প্রোগ্রামটি শিডিউল করা হয়েছিল, যে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকালকে শপথ গ্রহণের পর প্রথম তিনি 71-এর বীর শহীদদের শ্রদ্ধা জানানোর জন্যই সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন এবং সে অনুযায়ী প্রথমত সকাল 10টার দিকে শিডিউল করা হয়েছিল, পরবর্তীতে 1 ঘন্টা পেছানো হয়েছে এবং সেই মোতাবেকই সবাই এখানে আসছেন, আমরা সেটি দেখছি। আমরা একটু বলে রাখি আজকে যে কর্মসূচি, এখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এখান থেকে সরাসরি চলে যাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে, তার পিতা এবং মাতা, সেখানে তিনি গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষ করার পরে তিনি প্রথমবারের মতো সচিবালয়ে যাবেন এবং সেখানে মধ্যাহ্নভোজ করবেন এবং দুপুরের নামাজও সেখানেই আদায় করবেন। তারপরে তিনি মন্ত্রিসভার যে বৈঠক রয়েছে, এই সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে তিনি যোগ দেবেন। মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি যে সচিবরা রয়েছেন সচিবদের সাথে একটি বৈঠকে মিলিত হবেন এবং সেখানে হয়তো নানান গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তিনি সচিবদের সাথে কথা বলবেন। আমরা এই বিষয়গুলো এখন পর্যন্ত জানতে পেরেছি। আমরা এখন পর্যন্ত দেখেছি যে সালাউদ্দিন আহমেদ যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনিও এসে পৌঁছেছেন। আরও কয়েকজনকে দেখা গেছে গাড়িগুলো ঢুকেছে, কিন্তু কে কে এসেছেন সেটি এখন পর্যন্ত দেখতে পাইনি। তো এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য জাতীয় স্মৃতিসৌধ থেকে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন বিষয়ে। ধন্যবাদ আপনাকে। শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রথম কর্মদিবসের খবর জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, আজকে সরকার প্রধান থেকে শুরু করে তো সব মন্ত্রীদের অফিস করার কথা রয়েছে, প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন আমাদের। রাকা, আমি আপনাকে জানিয়ে রাখি যে নবনির্বাচিত যেই সরকারের
প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বেলা 12টা নাগাদ সচিবালয়ে প্রবেশ করার কথা রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে তার আগমন শুধু তারেক রহমান না, তার যে মন্ত্রী পরিষদের যে সদস্যরা আছে প্রায় 49 জন যে মন্ত্রী প্রতিমন্ত্রী পরিষদের যে সদস্যরা সবাই কিন্তু আজকে সচিবালয়ে তাদের যে নিজ দপ্তর আছে সেই দপ্তরে কিন্তু অফিস করার কথা রয়েছে। তাই এখন পর্যন্ত যে তাদের আগমনকে কেন্দ্র করে যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নিয়েছে সচিবালয় কর্তৃপক্ষ। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে নবনির্বাচিত মন্ত্রীদের জন্য যেই সংশ্লিষ্ট যে দপ্তর, এর মধ্যে কিন্তু সকল দপ্তর কিন্তু তাদের প্রস্তুত করা হয়েছে। আমরা জানি যে শহীদ মিনারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে তারেক রহমান সচিবালয়ে এসেই দুপুরের যেই খাবারের কথা রয়েছে উনি এখানে দুপুরের খাবার সচিবালয়ের ভিতরেই করবেন। পাশাপাশি বলে রাখি যে এখানে শুরুর দিকে তিনি বেলা 3টায় মন্ত্রী পরিষদের যে একটি সভা, সেই সভা করেন। তারপর বিভিন্ন দপ্তরের যে সচিবরা রয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের যে সচিবরা রয়েছেন, প্রত্যেক সচিবের সাথে তিনি কিন্তু বৈঠক করবেন। এরপরেই কিন্তু আসলে এই বৈঠকে কিন্তু বিগত সময়ের যে আসলে বিভিন্ন দপ্তরিক যেই কাজগুলো, সেই কাজগুলোর বিস্তারিত আসলে তার কাছে তুলে ধরা হবে, এমনটি আমরা বিশ্বস্ত সূত্রে সেটি জেনেছি। পাশাপাশি আপনাকে বলে রাখি যে এছাড়াও যে গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়ের যারা দায়িত্ব পেয়েছেন, বিশেষ করে স্বরাষ্ট্র, অর্থসহ অন্যান্য যে সকল স্থানীয় সরকার মন্ত্রণালয়, তারা কিন্তু তাদের আজকে প্রথম কর্মদিবসে কিন্তু অফিস করবেন, সেটি কিন্তু আমরা আসলে জানতে পেরেছি। এরই মধ্যে কিন্তু তাদের আগমনকে ঘিরে কিন্তু সংশ্লিষ্ট যে সকল দপ্তর রয়েছে, সকল দপ্তর কিন্তু প্রস্তুত করা রয়েছে। আপনাদেরকে আরেকটি জানিয়ে রাখি যে যেহেতু এবারের যেই মন্ত্রিসভায় কিন্তু প্রতিমন্ত্রীর সংখ্যাটা একটু বেশি, সেক্ষেত্রে সচিবালয়ে যে সংশ্লিষ্ট যে দপ্তর আছে, হয়তো প্রতিমন্ত্রীদের জন্য, সকল প্রতিমন্ত্রীদের জন্য আসলে কোনো দপ্তর এখন পর্যন্ত প্রস্তুত না, সেটা আমরা একটা বিশ্বস্ত জানিয়েছি। কারণ এখানে একটি অফিসের একটু সীমাবদ্ধতা থাকার কারণে, যেমন বিগত সময় যখন প্রতিমন্ত্রী অনেক দপ্তরে ছিল না, সেক্ষেত্রে প্রতিমন্ত্রী ছাড়া কিন্তু মন্ত্রীদের জন্য সকল দপ্তর কিন্তু এরই মধ্যে কিন্তু প্রস্তুত। পাশাপাশি সকল প্রস্তুতি বলা যায় যে সচিবালয় একটি রাজরাজ সব বিরাজ করছে। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে যখন তারেক রহমান আসবেন, আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে সেটি জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। বিএনপি একটা বিশেষ সময়ে সরকারের দায়িত্ব নিয়েছে। একদিকে রমজান, অন্যদিকে নতুন অর্থ বছরের বাজেট, আবার চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটও। এসব চ্যালেঞ্জের আগে রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ দৃষ্টি দেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। মধ্যস্বত্বভোগী এবং অতিরিক্ত মজুদের বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ তাদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। শপথ গ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। বহুল প্রত্যাশিত ও আলোচিত জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসন নিয়ে সরকার গঠন করল বিএনপি। দীর্ঘদিন বিনিয়োগে মন্দা, উচ্চ মূল্যস্ফীতি সহ অর্থনীতির প্রায় সব সূচকে নেতিবাচক ধারা অব্যাহত। এর সাথে গেল 18 মাসে আইন শৃঙ্খলার অবনতি, সব মিলে বিএনপি সরকারের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ। তবে আইন শৃঙ্খলার উন্নতির মাধ্যমে এবং কার্যকরী পদক্ষেপের মাধ্যমে এই মধ্যস্বত্বভোগীদের যে বিরাট রকমের পদচারণা, সেটা কমানো সম্ভব। দুর্নীতি দমন, আইনের শাসন এবং জবাবদিহিতা, এই সংকেত যদি বাজারে যায়, তাহলে খুব আমি আশাবাদী যে আগের মতো এই যে রমজানকে কেন্দ্র করে দ্রব্যের দাম বাড়ানোর প্রবণতা, এইটা থাকবে না। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিলেও আসছে রমজান ঘিরে বাজারে নজরদারি বাড়াতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। অন্তর্বর্তী সরকার সার্বিক প্রস্তুতি নিয়ে রাখলেও এই বিশেষ সময়ে নতুন সরকারকে সতর্ক থাকার পরামর্শ তাদের। ওভারঅল যে ডিমান্ডটা বাড়তে যাচ্ছে যেই ধরনের পণ্যের জন্য, বিশেষ করে যে খাদ্যপণ্য, সেগুলোর এগেনস্টে বর্তমানে আমাদের সাপ্লাই সিচুয়েশনটা কি, সেটা সম্বন্ধে নিজেদের অবহিত হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে যদি দেশের ভেতরে সাপ্লাই চেইনের মধ্যে, বাজার মনিটরিংয়ের মধ্যে কোনো ধরনের হোর্ডিংয়ের অপচেষ্টা থাকে, সেটার বিরুদ্ধে যে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক যে ব্যবস্থা, সেগুলো কিন্তু নেওয়ার সুযোগ আছে। যদি তারা একটা জিরো টলারেন্স রিয়েলি যদি মিন করেন যে এগুলো আমরা সহ্য করব না, অর্থনীতিকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে এবং প্রাতিষ্ঠানিক নজরদারি, খবরদারি এটা সবার জন্যই করা হবে ইকুয়ালি, তাহলে রমজানের সময়ও আমরা এটার একটা ইতিবাচক প্রতিফলন আমরা দেখতে পাবো। পণ্যের দাম নিয়ন্ত্রণে দুর্নীতি বন্ধ এবং জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।
দলের পূর্ণাঙ্গ দায়িত্ব নেওয়ার অল্প দিনের মাথায় প্রথম নির্বাচনে বাজিমাত করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজে ২টি আসনে জয়ী হওয়ার পাশাপাশি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দলকে নিয়ে গেলেন রাষ্ট্র ক্ষমতায়। গ্রহণ করলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর দায়িত্ব। ২৫ জন পূর্ণাঙ্গ আর ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে করলেন মন্ত্রিপরিষদ গঠন। শপথ নেওয়ার পর মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানালেন সামনে অনেক চ্যালেঞ্জ, তবে তারেক রহমানের নেতৃত্বে সব চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলেও আশাবাদ তাদের। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। শপথ করিতেছি যে নির্বাসিত জীবন থেকে সরকার প্রধান যথাবিহিত আচরণ করিব। দীর্ঘ এ চলার পথ ছিল না পুষ্পাবৃত, ছিল কণ্টকাকীর্ণ। রিমান্ড, কারাগার, অবর্ণনীয় নির্যাতন, অতঃপর মিথ্যা মামলার বোঝা নিয়েই নির্বাসন, সেখান থেকেই দল পরিচালনা। সব মিলিয়ে এক দীর্ঘ কঠিন সময় পার করতে হয়েছে তারেক রহমানকে। মানুষের মনকে জয় করুন। শত বাধার প্রাচীর আর জল্পনা পেরিয়ে নির্বাসিত জীবন থেকে রাজসিক প্রত্যাবর্তন গত বছরের ২৫ ডিসেম্বর। লাখো মানুষের মিছিল ছুঁয়ে বিমানবন্দর থেকে বসুন্ধরার অভ্যর্থনা মঞ্চে উঠেই দিলেন শান্তির বার্তা। ছিল না প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণতা। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। বিদেশের মাটিতে বসে দেশ গঠনে ভেবে রাখা সুদূর প্রসারী পরিকল্পনার কথা জানান দিলেন ঐতিহাসিক সেই ভাষণে। আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। দেশে ফেরার কয়েকদিনের মাথায় পিতা হত্যার শোক, কারাবাস, দীর্ঘ নির্বাসনের সঙ্গে যুক্ত হল মায়ের মৃত্যুর কষ্ট। সেই কষ্ট নিয়েই নেমে পড়লেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায়। বিভাগীয় শহর আর দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলে জনসভায় তুলে ধরলেন দেশ গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনা। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা, এটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টেলিভিশনের পর্দায় সবার কৌতূহল নির্বাচনের ফলাফল নিয়ে। দেশ পুনর্গঠনে তারেক রহমানকেই বেছে নিলেন দেশের মানুষ। ২০৯ আসনে বিজয় তুলে দিলেন তার হাতে। জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একক সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েও ভিন্ন এক রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি প্রধান। নিজেই দেখা করলেন বিরোধী ৩টি রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে। এলো সেই মাহেন্দ্রক্ষণ শপথের সময়। ইতিহাস গড়ে খোলা আকাশের নিচে সরকার প্রধান হিসেবে মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে করলেন শপথ গ্রহণ। অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এই সময়ে বাংলাদেশ পুনর্গঠন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ভঙ্গুর এই অবস্থা থেকে তারেক রহমান দেশকে টেনে তুলতে পারবেন এমন বিশ্বাস তার মন্ত্রী পরিষদের। সরকার চালানোটা একটা চ্যালেঞ্জ, এবং দেশের যে অবস্থা ফ্যাসিস্ট সরকার করে দিয়ে গেছে, এখানে প্রতিটি বিষয়ই এখন চ্যালেঞ্জ হবে। তা আমরা খুব আশাবাদী যে আমরা এই চ্যালেঞ্জগুলো সাফল্যের সঙ্গে মোকাবেলা করতে পারবো জনগণকে নিয়ে। মানুষের পাশে থেকে আমরা যেন সুন্দরভাবে তারেক রহমানের নেতৃত্বে দেশটাকে নতুনভাবে গড়তে পারি, এই চ্যালেঞ্জটা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। জুলাই পরবর্তী বাংলাদেশে নতুন অধ্যায়ে শুভ সূচনা হলো ১৭ ফেব্রুয়ারি। সামনের পথ কঠিন, তবে ১৭ বছরের কঠিন পথ পাড়ি দেওয়ার মতো এখানেও সফল হবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা শামীম চৌধুরী, RTV, ঢাকা। অনুষ্ঠানের শুরুতে নতুন সরকারের সামনে বহুমুখী চ্যালেঞ্জ রেখে গেছে অন্তর্বর্তী সরকার। চড়া মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে আনা, বিনিয়োগ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি লাগাম টেনে ধরা সহ জন আকাঙ্ক্ষা বাস্তবায়নই এখন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বিরোধী দলের যৌক্তিক সমালোচনা গ্রহণ, নিজ দলের ত্যাগীদের যথাযথ মূল্যায়নের পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিশ্চিত করতে পারলে সরকারের আগামী দিনের পথ চলা সহজ হবে। রিপোর্ট করছেন জাহিদ রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান সংবাদ সম্মেলনে জানিয়ে দেন সবাইকে একসাথে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চান। সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। এরই ধারাবাহিকতায় ইতিবাচক রাজনীতির সুবাতাস নিয়ে তারেক রহমান ছুটে যান জামায়াতের আমির ও এনসিপির আহ্বায়কের বাসায়। এরই মধ্যে 25 জন পূর্ণমন্ত্রী আর 24 জন প্রতিমন্ত্রী সহ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হল 50 সদস্যের নতুন মন্ত্রিসভা। যাত্রা শুরু নতুন সরকারের। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচিত সরকার বিএনপির উপর জনগণের ও দলের নেতাকর্মীদের বাড়তি চাপ মোকাবেলায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দলের নেতাকর্মীরা এখন অনেক বেশি কিছু তার কাছে চাইবে, কিন্তু এটাকে জাতীয় স্বার্থের সাথে সমন্বয় করতে হবে। গণঅভ্যুত্থানকারীরা চাপ দিবে নীতির ক্ষেত্রে যেন কোনো বৈষম্য করা না হয়। মূল্যস্ফীতি হচ্ছে কিন্তু মানুষের আয় বাড়ছে না, এরকম যদি হয় তখন মানুষ সরকারের বিরুদ্ধে চলে যাবে। সবকিছু মিলায়া রাজনৈতিক চ্যালেঞ্জও যেরকম কঠিন, আমি মনে করি অর্থনৈতিক চ্যালেঞ্জ। এই মৌলিক সংস্কারগুলো আসলে কিভাবে সম্পন্ন হবে এটি একটি চ্যালেঞ্জ এই সরকারের জন্য, কারণ এখানে এই নির্বাচিত সরকারের কিন্তু খানিকটা দ্বিমত ছিল অনেকগুলো বিষয়ের উপর। এখন আলোচনার মাধ্যমে এখন এই জায়গাটিতে আসলে এক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আবারও যে বড় বড় দলগুলো আছে তাদের সাথে বসতে হবে। তারা মনে করেন নিয়মিত মন্ত্রীদের কার্যক্রম তদারকির পাশাপাশি দেশের স্বার্থে কঠোর অবস্থান নিতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমানকেই। গভর্নমেন্ট ফর্ম করা দল তারা যদি তাদের নেতাদেরকে এই বার্তাটি পৌঁছে দেন যে কোনোভাবেই কোনো সেক্টরে দুর্নীতিকে গ্রহণ করা হবে না, এই বার্তা পৌঁছে দিলে এবং যদি দুর্নীতির কোনো ঘটনা পাওয়া যায় সেটিকে এক্সপোজ করা এবং সেই ব্যাপারে শক্ত অবস্থান নেওয়া এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটি যদি করেন তাহলে অন্যরাও আসলে সাবধান হয়ে যাবে। কন্টিনিউয়াস তাদেরকে পারফরমেন্স ইন্ডিকেটর দিয়ে বিচার করতে হবে যে তার নামে কয়টা গুজব আছে মার্কেটে, কয়টা অভিযোগ আছে। উনি যদি কন্টিনিউয়াস বেসিসে এইগুলো করেন, মনিটরিংটা করেন, তাহলে সবাই ভয়ে থাকবে। আইনের শাসন প্রতিষ্ঠায় সবার ভূমিকা পালনের মধ্য দিয়ে তারেক রহমানের সরকার সফল হবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। জাহিদ রহমান, RTV, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে নিজের সংসদীয় এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে নেমে তিনি কথা বলেন। সংস্কার পরিষদের শপথ না নেওয়া মানেই জুলাইকে অপমান করা হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জুলাইকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। জুলাই সংস্কারে সরকারি দল উদ্যোগ না নিলে বিরোধী দল হিসেবে ছেড়ে দেওয়া হবে না বলেও জানান বিরোধী দলের এ নেতা। যে এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয় আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। মঙ্গলবার সৌদি আরবে 1447 হিজরি সনে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, তাই আজ দেশটিতে রোজা শুরু হচ্ছে। সৌদি আরবের সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেয়। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশেও আজ থেকে রোজা শুরু হয়েছে। তবে মিশর, তুরস্ক, জর্ডান, সিরিয়া, ওমান সহ কয়েক দেশে মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় দেশগুলোতে রমজান শুরু হচ্ছে একদিন পর। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। রমজান মাস শুরু হওয়া নির্ভর করে হিজরি চান্দ্র মাসের নতুন চাঁদ দেখার উপর। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় সৌদি কর্তৃপক্ষ 1447 হিজরি সনের চাঁদ দেখার ঘোষণা দিলে বুধবার থেকে দেশটিতে রোজা শুরু হয়। একই ঘোষণা আসে আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ইয়েমেন, আফগানিস্তান ও ফিলিস্তিনে। তবে চাঁদ দেখা না যাওয়ায় একদিন পর অর্থাৎ বৃহস্পতিবার থেকে রমজান শুরু করছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তিউনিসিয়া, লিবিয়া সহ আরও বেশ কয়েকটি দেশ। স্থানীয় পর্যবেক্ষণের ভিত্তিতে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হচ্ছে ইউরোপ ও এশিয়ার দেশ ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান ও সিঙ্গাপুরে।
অনেক দেশে স্থানীয় চাঁদ দেখার উপর গুরুত্ব দেওয়া হলেও বেশ কয়েকটি দেশ ঐতিহ্যগতভাবে সৌদি আরবের ঘোষণাকে অনুসরণ করে আজ থেকে রোজা শুরু করেছে। এদিকে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে চাঁদ দেখার ঘোষণা পরবর্তী দিনে হওয়ায় দেশগুলোতে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনাই বেশি। ইমতিয়াজ আহমেদ, RTV। হিজরি 1447 সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ TCB। এই কার্যক্রম চলবে আগামী 12 মার্চ পর্যন্ত। রমজানকে সামনে রেখে নিয়মিত পণ্য সয়াবিন তেল, মসুর ডাল ও চিনির সঙ্গে এবার যুক্ত হচ্ছে ছোলা ও খেজুর। ট্রাক সেলের পাশাপাশি স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমেও পণ্য বিতরণ করা হবে। TCBর ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ কিনতে পারবেন সয়াবিন তেল 2 লিটার, মসুর ডাল 2 কেজি, চিনি 1 কেজি, ছোলা 1 কেজি, হাফ কেজি খেজুর। প্রতি লিটার সয়াবিন তেলের দাম 115 টাকা, মসুর ডাল 70 টাকা কেজি, চিনি 80 টাকা কেজি, ছোলা 60 টাকা ও খেজুরের দর 160 টাকা কেজিতে বিক্রি হবে। TCB জানিয়েছে বাজারের তুলনায় কম দামে এসব পণ্য সরবরাহ করা হচ্ছে, যেন রোজায় সাধারণ মানুষ স্বস্তি পায়। বরগুনার আমতলীতে 97টি আয়রন ব্রিজ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় প্রায় প্রাণহানির ঘটনা ঘটছে। 7টি ইউনিয়নের প্রায় 5 লাখ মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই ব্রিজগুলো। গত 17 বছরে 15টি সেতু ধসে মৃত্যু হয়েছে 9 জনের। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্রিজগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও নেওয়া হয়নি সংস্কারের কোনো উদ্যোগ। বরগুনার আমতলী সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। আমতলী 7টি ইউনিয়ন ও একটি পৌরসভায় 1997 থেকে 98 অর্থ বছরে হালকা যান চলাচল প্রকল্পের আওতায় শতাধিক লোহার ব্রিজ নির্মাণ করা হয়। প্রয়োজন থাকার পরও 2008 থেকে 9 সালের পর প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না হওয়ায় এসব সেতু রক্ষণাবেক্ষণ ও সংস্কারে নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। প্রাকৃতিক দুর্যোগের আঘাতে একের পর এক সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। 2007 সালের ঘূর্ণিঝড় সিডর থেকে শুরু করে আইলা, মহাসেন, রুয়ানু ও সর্বশেষ রিমালের প্রভাবে উপজেলার অধিকাংশ লোহার ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিকল্প উপায় না থাকায় কাঠ দিয়ে মেরামত করে ঝুঁকি নিয়েই চলাচল করছেন স্থানীয়রা। এত বছর পরও সংস্কার না হওয়ায় প্রশাসনের অবহেলাকেই দায়ী করছেন ভুক্তভোগী এলাকাবাসী। কাঠের ফুল দিয়ে এই দিয়ে আমরা আসা যাওয়া করি। তারপর এই জায়গায় মোটরসাইকেলও 3 সিটে করে অ্যাক্সিডেন্ট হয়েছে। ব্রিজ থেকে প্রতিদিন যাওয়া আসা হয়। এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ, এই ব্রিজটি আমরা নতুনভাবে চাই। আমরা বহুবার LGD ইঞ্জিনিয়ারকে আনছি এবং তাদেরকে বারবার দেখানো হয়েছে এবং তারা বারবারই বলতেছে হবে, কিন্তু আজ পর্যন্ত এটার আলোর মুখ দেখে নাই। উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানান পুনর্নির্মাণের জন্য ধাপে ধাপে আবেদন করা হবে। 99টি ব্রিজ আমরা তালিকাভুক্ত করছি, তার ভিতরে 2টা ব্রিজের কাজ আমাদের চলমান হয়েছে আর 97টা ব্রিজ আমরা DPPর জন্য বিভিন্ন প্রকল্পে আমরা তালিকা প্রেরণ করছি। অল্প দিনের ভিতরে আমরা 2টা প্রজেক্টের আমরা DPP পেয়ে যেতে পারি। এলাকাবাসীর প্রত্যাশা কয়েক লক্ষ মানুষের ভোগান্তির কথা বিবেচনায় এনে উপজেলার সব ইউনিয়নের শতাধিক ব্রিজ দ্রুত নির্মাণ করবে কর্তৃপক্ষ। লিওন আজাদ, RTV। দর্শক, এবার খেলার খবর ক্রিকেট। টি-20 বিশ্বকাপে বাঁচা মরার লড়াইয়ে আজ নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়।
তবে বাজে পারফরম্যান্সের জন্য ডু অর ডাই ম্যাচে দেখা নাও যেতে পারে দলের সবচেয়ে বড় দুই তারকা বাবর আজম ও শাহিন আফ্রিদিকে। গ্রুপ এ থেকে সুপার 8-এ আগেই জায়গা নিশ্চিত করেছে ভারত। 2 জয় ও 1 হারে পাকিস্তানের পয়েন্ট 4 হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় রয়েছে টেবিলের 3 নম্বরে। তাই সুপার 8-এ যেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। এদিকে দিল্লিতে দিনের প্রথম ম্যাচে সকাল 11:30টায় দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ আরব আমিরাত, আর শেষ ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে নেদারল্যান্ডস। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।